এই বাকিরা কে কোথায় আছিস? এদের দুটোকে এখনই বন্দি কর। একটু থেমে মেহেরাব শিকদার নিজের পাঞ্জাবির পকেট থেকে নিজের রিভলভারটা বের করে প্রলয়ের দিকে তাক করলেন। মৃত্তিকা কিছুটা ভয় পেল। মৃত্যুর ভয় তার নেই, কিন্তু প্রলয়ের কোনো ক্ষতি হোক সেটা সে কখনোই চাইবে না। যতই রাগ অভিমান করে থাকুক না কেন, ভালো তো সে প্রলয়কেই বাসে। মেহেরাব শিকদারকে এভাবে রিভলভার তাক করতে দেখে গাল এলিয়ে হেসে উঠল প্রলয়। মনে মনে লোকটার জন্য বড্ড আফসোস হচ্ছে তার। মৃত্তিকা পাশেই দাঁড়িয়ে রয়েছে। প্রলয়ের পাঞ্জাবির কাপড়টা কুঁচকে শক্ত করে ধরে রেখেছে। যাই হয়ে যাক, এখান থেকে এক পা নড়বে না। মেহেরাব শিকদার যাচ্ছে তাই করে ফেলতে পারে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই মৃত্তিকার। যে লোক নিজের স্বার্থের জন্য নিজের ঔরসজাত সন্তানকে মেরে ফেলতে দ্বিধা করে না, সে সব করতে পারে। মেহেরাব শিকদার এবার প্রলয়ের দিকে তাকিয়ে বললেন, আফসোস, বউকে বাঁচাতে এসে আজ তোকেও মরতে হবে। তুই আমার বড্ড আদরের, কিন্তু কি করব বল? এই মেয়েটাকে আমার সহ্য হয় না। কোনক্ষণে যে মহুয়ার সাথে দেখা হয়েছিল এখন আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। আসলে আমার উচিত ছিল 20 বছর আগেই মহুয়ার সাথে অগণিত বাচ্চাকেও মেরে ফেলার, তাহলে আমাকে এই দিন দেখতে হতো না। তবে আজ সেই অপূর্ণ কাজটা সম্পূর্ণ করবই। আর তোকেও যে আমার পথ থেকে সরে যেতে হবে। আমার চলার পথে কোনো বাধা আসুক সেটা আমি মোটেও পছন্দ করি না। তাই তৈরি হয়ে যা। কি রে, তোরা সবাই মরলি নাকি? মেহেরাব শিকদারের কথা বলার ফাঁকে একজন লোক এলো। রিভলভার এখনো প্রলয়ের দিকে তাক করা দেখে মনে হচ্ছে যে কোনো সময় কিছু একটা ঘটে যেতে পারে। লোকগুলো দেখে এবার প্রলয় মুখ খুলল। ভুল করো তো একটা ভুল করে ফেলে চাচ্ছ। এসব কাজে তুমি বড্ড কাঁচা। কি বলতে চাচ্ছিস তুই? আমি এটা বলতে চাইছি যে এখানে যাদেরকে তুমি নিজের লোক বলে মনে করছো তারা আসলে কেউই তোমার লোক নয়। ঘাবড়ে গিয়ে মেহেরাব শিকদার বললেন, মানে হচ্ছে গিয়ে, এই তোর এখান থেকে চলে যা। আজ পুরনো হিসেবের হাল কথা হবে। যাওয়ার আগে চাবিটা দিয়ে যাস। প্রলয়ের কথা মতো একজন এসে খাঁচার চাবি দিয়ে গেল। এরপর সবাই একে একে চলে যেতে শুরু করলো। মৃত্তিকা অবাক হয়ে দেখছে প্রলয়কে। এমনটা হবে তার জানা ছিল না। এসব কখন কিভাবে হলো তার জানা নেই। সে এখনো প্রলয়কেই ধরে রেখেছে। ভয় হচ্ছে তার, কি হতে যাচ্ছে তার জানা নেই। লোকগুলোর চলে যাওয়া দেখে অবাক হয়ে মেহেরাব শিকদার বললেন, ওরা তো আমার লোক। ভুল ভাবছো তুমি। এখন আমি যা বলবো ওরা সেটাই করবে। তো এবার হিসেব নিয়ে শুরু করা যাক। কিসের হিসাব নিকাশ? প্রলয় কিছুটা বিদ্রুপ করে বলল, চিন্তা করো না, আজ তোমার নিস্তার নেই। তোমাকে তো আমি নিজের হাতে শাস্তি দেব। তুমি আমার প্রাণপ্রিয় চাচ্ছ না? শুধুমাত্র তুমি আমার চাচ্ছ বলে এতক্ষণ ধরে তোমাকে টলারেট করেছে। তা না হলে এতক্ষণে তোমার এমন অবস্থা আমি করতাম? অ্যাকচুয়ালি তুমি আমাকে এখনও চিনতেই পারোনি। রাজনীতিতে আমি এমনি এমনি পড়ে আছি নাকি? ক্ষমতা কি আমার কম? 1 বছর আগের তেজটা ভেবানো কমে গিয়েছে। শূন্য রাজ্যে রানী ফিরে এসছে। রণরঙ্গিন রূপ নিয়ে ফিরেছে, যেটা আমি সবসময় চাইতাম। তোমার পাপের ঘরও পূর্ণ হয়েছে। বুঝলে চাচ্ছ? কুটিল বুদ্ধি আমারও রয়েছে। রাজনীতি তো আমার রক্তে মিশে গিয়েছে। কিন্তু এত ভাষণ দিয়ে কী বা হবে? আজ তো তোকে মরতেই হবে। কোনো কিছুর জন্যই আমার অনুশোচনা নেই, কিন্তু আফসোস হচ্ছে ভূমিকে কেন আমি আগেই মেরে দিলাম না। সে যাই হোক, তোরা মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যা। যে কোনো সময় কিছু একটা ঘটে যেতে পারে। তাই মৃত্তিকা জোর করে প্রলয়ের প্যান্টের পকেট হতে রিভলভারটা বের করলো। সে জানতো প্রলয়ের কাছে সবসময় রিভলভার থাকেই। সরাসরি মেহেরাব শিকদারের দিকেই তাক করলো মৃত্তিকা। নিজের হাতটাকে নোংরা করো না ভূমিকন্যা। এমনটা যে আমি কখনোই মানতে পারবো না। দ্বিতীয়বার তোমাকে হারিয়ে ফেলার মতো ভুল আমি করব না। চাঁদেরও দাগ আছে, কিন্তু আমার নির্মল ভূমিকন্যার গায়ে কোনো দাগ আমি লাগতে দেব না। আমি থাকতে আর কখনো কোনো আঁচড় অব্দি লাগতে দেব না। সবকিছুর আগে ঢাল হয়ে দাঁড়াবো। আমি আজ কারোর কথাই শুনবো না। আমার খুনের প্রতিশোধ নেবই আমি। কথাটা শেষ হওয়ার পূর্বেই মৃত্তিকার হাত থেকে রিভলভারটা নিয়ে প্রলয় নিজেই শুট করে দিল মেহেরাব শিকদারের বুকের ঠিক বাঁ পাশটাই। মুহূর্তেই রক্ত ছিটকে পড়ল সফেদ রঙা মেঝেতে। গলা কাটা মুরগির মতো ছটফট করতে শুরু করলেন মেহেরাব শিকদার। ওনার হাত থেকে পড়ে গেল রিভলভারটা, তবুও মুখে লেপ্টে রয়েছে উন্মাদনার হাসি। এত তাড়াহুড়োর মাঝে নিজেকে বাঁচানোর সুযোগটাই তিনি পাননি। শরীর থেকে শক্তি কমে আসছে। মেহেরাব শিকদারকে নিগড়বন্দি সিংহের গুহায় ঠেলে দিল প্রলয়। ক্ষুধার্ত সিংহ এবার গর্জে উঠল, কেঁপে উঠল মেহেরাব শিকদারের হৃৎপিণ্ড। মুহূর্তই
মৃত্যুর ভয় তো প্রত্যেকেই পায়। মেহেরাব শিকদারও এখন ভয় পেতে শুরু করেছে। গলা শুকিয়ে এসছে ওনার, হাত পা ঘেমে থরথর করে কাঁপছে, নিজেকে বাঁচানোর চেষ্টায় তরপাচ্ছে। পাপিষ্টার রক্তে ভেসে যাচ্ছে সবকিছু। মৃত্তিকা এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। এভাবে তার আম্মা বাঁচার জন্য এক লহমা তড়পেছে। লোকটার জন্য খানিকটা কষ্ট লাগছে মৃত্তিকার। শক্ত হলেও তার জন্মদাতা পিতা তো। এটা চিরন্তন সত্য। সার্ফ এক্সেল দিয়ে ধুয়ে দিলেও এই সত্যিটা মুছে দেওয়া যাবে না। পৃথিবীতে তার না আছে বাবা আর না আছে আম্মা। সত্যি সে পুরোপুরিভাবে অনাথ। বাবার ভালোবাসাটা ঠিক কি সেটা সে জীবনে আর জানা হলো না। এই আফসোস আজন্মকাল বয়ে বেড়াতে হবে। প্রলয়েরও সান্ত্বনা দেওয়ার মুখ নেই। সে এসে মৃত্তিকাকে জড়িয়ে ধরল। এখন থেকে মৃত্তিকার পাশে ঢাল হয়ে দাঁড়াবে সে। সঙ্গ পেয়ে কান্না ভেঙে পড়ল মৃত্তিকা। আজ নিজেকে নিঃস্ব মনে হচ্ছে। আম্মাকে তার খুব করে মনে পড়ছে। বেশ অনেকটা সময় কান্নাকাটি করার পর মৃত্তিকার কান্না থেমে যায়। ক্ষুধার্ত সিংহটা এখন মানুষের গোশত খাওয়ায় ব্যস্ত। বহুদিন পর ভিন্ন স্বাদের খাবার মুখে রুচেছে। ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে হাত পা সহ শরীরের বিভিন্ন অঙ্গগুলো। মেঝেতে পড়ে রয়েছে। গা গুলিয়ে আসছে মৃত্তিকার, তবুও এতেই যেন তৃপ্তি মিলছে। তড়পে তড়পে মরেছে মেহেরাব শিকদার। প্রলয় এবার মৃত্তিকার সামনে দু হাঁটু মুড়ে বসে পড়ল। অত্যন্ত শান্ত স্বরে বলল, শুধু সংসার না, আমার এলেবেলে জীবনটাকে সাজিয়ে নেওয়ার জন্য তোমাকে আমার প্রয়োজন। তোমাকে ভালোবাসার জন্য তোমাকে আমার প্রয়োজন। কথা দিচ্ছি, জীবন থাকতে কখনো তোমাকে কষ্ট পেতে দেব না। পুরো দুনিয়া থেকে তোমাকে আঁকলে রাখবো। ভূমিকন্যাকে তৃতীয়বার সেরে শাসন প্রলয়ের জীবনে স্বাগত। প্লিজ আজ আমাকে ফিরিয়ে দিও না ভূমিকন্যা। রাত তখন প্রায় 12টা। মৃত্তিকাকে নিয়ে বাড়ি ফিরেছে প্রলয়। মালঞ্চ নিয়ে সকলে ওদের দুজনের জন্য অপেক্ষা করছিলেন। আজ থেকেই এক নতুন দিনের সূচনা। মেহেরাব শিকদার নামক কালো অধ্যায়টা সকলের জীবন থেকে মুছে গিয়েছে। কেউ আর মেহেরাব শিকদারের কথা এ বাড়িতে তুলবে না, এমনটাই জানিয়ে দিয়েছে ফিরোজা। অর্পণের কাছ থেকে শুনে যতটা বুঝেছেন, তাকে মৃত্তিকার দেওয়া শাস্তিটা হয়তো মৃত্যুদণ্ডই হবে। ফিরোজাকে বাদ দিয়ে বাকিরা সবাই বৈঠকখানায়। অর্পণ তখন ঘুমের ইঞ্জেকশন দিয়েছিল। এখন তিনি ঘুমোচ্ছেন। মৃত্তিকাকে দেখা মাত্র ছুটে গেলেন মাধুরী। যত্ন সহকারে জড়িয়ে ধরলেন। ওনার এহেন কাণ্ডে সহসায় অবাক করলো মৃত্তিকাকে। মাধুরী বললেন, আমাকে ক্ষমা করে দেয়া যায় না? মানছি আমি অনেক ভুল করেছি, তোমার উপর অনেক অন্যায় করেছি আমি। সন্তানরা ভুল করলে যেমন বাবা মা ক্ষমা করে দেয়, তেমনি মা যদি অন্যায় করে থাকে তাহলে সন্তান কি পারে না সেই ভুলগুলোকে ক্ষমা করে দিতে? প্লিজ আপনি এইভাবে বলবেন না। আমার বিশ্বাস ছিল আপনি একদিন হয়তো আমি আমি একদিন হয়তো আপনার ভালোবাসা পাবো। আপনার উপর আমার কোনো রাগ নেই। মাধুরী আজ একটু বেশি অনুতপ্ত। অনুশোচনায় মূর্ছা যাচ্ছে। তিনি মৃত্তিকার সামনে হাত জোড়া করে ক্ষমা চাইলেন। আমার তুমি ক্ষমা করে দিও মা। প্লিজ মা, আপনি এভাবে বলবেন না। আপনার উপর আমার কোনো রাগ নেই। মৃত্তিকা এবার অর্পণকে, ভাইয়া মামনি কোথায়? মায়ের শরীরটা খুব উস্কো, এতটাই প্রেশার নিতে পারেনি। মনে হচ্ছে সত্যটা এখন না জানালেও হতো। অনেক তো হলো, আর কত? মাকে সত্যিটা জানতেই হবে, তাই আগে জানিয়ে দেওয়া বেটার অপশন ছিল। তুই এত চিন্তা করিস না। পূর্ণতা পুষ্পিতা দৌড়ে এসে জড়িয়ে ধরল মৃত্তিকাকে। অভিমানী গলায় পুষ্পিতা বলল, আমি তোমার ওপর খুব রাগ করেছি বাবিমণি। সেদিন তুমি ইচ্ছে করে নিজের পরিচয় লুকিয়েছো। সেটারও একটা কারণ ছিল বনু। পূর্ণতা বলল, তুমি আর কখনো আমাদের ছেড়ে চলে যাবে না তো? ইনশাআল্লাহ কখনো যাব না। আবারও জড়িয়ে ধরল দুটোতে। সকলে ওদের বাচ্চা মুখ দেখছেন। এবার নাজমা নিজের ঘর থেকে কাঙ্ক্ষিত জিনিসটা নিয়ে আবারও বৈঠকখানায় ফিরে এলেন। কাল গ্রামে ফিরে যাবেন। পরে হয়তো জিনিসটা দেওয়ার কথা আর মনে থাকবে না। নাজমা নিজের হাতে করে একটা সোনার চেইন নিয়ে এলেন। এটাই মহুয়ার জীবনের একটু একটু করে জমিয়ে রাখা শেষ সম্বল। এটা তিনি ভূমির জন্য বানিয়েছিলেন। মেয়েকে নিজের হাতে পরিয়ে দেবেন বলে ইচ্ছে পুষেছিলেন, কিন্তু ভাগ্য হয়তো অন্য কিছুই ঠিক করে রেখেছিল। সে যাই হোক, নাজমা এবার মৃত্তিকার মাথায় হাত বুলিয়ে দিলেন। চেইন পরিয়ে দিতে দিতে বললেন, এটা তোমার আম্মার, তোমাকে নিজের হাতেই পরিয়ে দিতে চেয়েছিল। হয়তো ভাগ্যে এমনটা লেখা ছিল না। তুমি ওসব ভেবে মন খারাপ করো না, তাহলে তোমার আম্মা কষ্ট পাবেন। উপস্থিত সকলেই দীর্ঘশ্বাস ফেললেন। কারো কোনো ক্ষতি না হলেও কয়টা মানুষের জীবনে একেবারে ওলটপালট করে দিয়েছিল ওই মেহেরাব শিকদার। শেষ থেকেই আবার শুরু হোক সুন্দর এই জীবন।
পরিশিষ্ট নবদিবস আর নবজীবনের সূচনা বাহ্য জগতে ঝিম ধরা রোদ্দুর, কোলবালিশ আঁকড়ে নিশ্চুপ্তিতে আচ্ছন্ন প্রলয়। হুট করে চোখে মুখের ওপর পানি ছিটে ফোটা আসতেই ঘুমটা হালকা হয়ে এলো। গভীর ঘুমের ব্যাঘাত ঘটেছে। মেজাজ খানিকটা ঝলসে উঠল, বিরক্তিতে চোখ মুখ কদাকার রূপ ধারণ করলো। কাল রাতে দেরি করে ফেরায় ঘুমটা পুরোপুরি ভাবে হয়নি। রাজনীতিতে এবার পুরোদমে নিজের দায়িত্ব পালন করছে প্রলয়। শোয়া থেকে উঠে বসলো প্রলয়, ঘুম ঘুম ফোলা চোখে চেয়ে ভূমিকে শুধালো। এভাবে বিরক্তি কেন করছো তুমি ভূমিকন্যা? জানো তো কাল রাতে ঠিক করে ঘুমোতে পারিনি। এমপি মশাই, আপনাকে একটা সংবাদ দেওয়ার আছে। ভূমির কথাটাকে উপেক্ষা করে প্রলয় পুনরায় বালিশে মাথা এলিয়ে দিল। ঘুম পাচ্ছে ভীষণ। আবারও চোখ বন্ধ করে কোল বালিশে আঁকড়ে ধরলো সে। ভূমির কিছুটা মনক্ষুণ্ণ হলো। সে এবার বলল, পরে কিন্তু বলতে পারবেন না আমি আপনাকে কিছু জানাইনি। চোখ বন্ধ করে রাখলেও ঘুমিয়ে পড়েনি প্রলয়। পাশ ফিরে একবার ভূমির দিকে তাকালো। ইশারা কাহিনী কি জানতে চাইলো। অতি উচ্ছ্বাসিত অঙ্গনা চট করে বলে উঠল। প্রলয় থমকালো, দৃষ্টি স্থির হলো ভূমি কন্যাতে। তরুণীর অধর কোণে জায়গা করে নিয়েছে অর্কণ্য সেই হাসি, অদ্ভুত মিষ্টতা, আশ্চর্যতা ভর করল পুরুষ চোখে। কিংকর্তব্য বিমূঢ় হয়ে চেয়ে রইল অর্ধাঙ্গিনীর সুশ্রী পানে। পলক ফেলতেও বেমালুম ভুলে গিয়েছে, কিছুতেই অনুভূতি ব্যক্ত করতে পারছে না। নেত্রযুগল ঝাপসা হয়ে আসছে। বাবা হওয়ার অনুভূতিটা এতটাই তীক্ষ্ণ, সবকিছু যেন পরিপূর্ণ মনে হচ্ছে। ভূমিকে নিজের পাশে বসিয়ে ললাটে গাঢ় চুম্বন এঁটে দিয়ে ধরা গলায় প্রলয় বলল, এত কিছুর পরে আমি তোমাকে ফিরে পেয়েছি। তোমার কাছ থেকে পাওয়া এই মূল্যবান অনুভূতিটা কখনো কিছুতেই ব্যক্ত করতে পারবো না। আগের বারে ভুলের জন্য আমাকে ক্ষমা করে দিও ভূমি। জানি এই ভুলের কখনোই ক্ষমা হয় না, তবুও কথা দিচ্ছি আমি পৃথিবীর সবচেয়ে ভালো বাবা হবার চেষ্টা করব। নিজের জীবন দিয়ে আগলে রাখবো তোমাদের। চোখে চোখ রাখতে পারল না ভূমি, সঙ্গে সঙ্গে নামিয়ে নিল। অদ্ভুত লজ্জায় মূর্ছা যাচ্ছে রমণী। প্রলয় হুট করে জড়িয়ে ধরল ভূমিকে। অকস্মাৎ এমন হওয়াতে কিছুটা ঘাবড়ে গিয়ে নিজেকে স্বাভাবিক করলো ভূমি। লাজুক হেসে প্রলয়কে বলল, এখন থেকে ভালোবাসার ভাগও ডাবল হয়ে গিয়েছে। তোমার পদ্মিনী বড় হয়ে গেছে আম্মা, অনেকটা বদলে গিয়েছে। সে এখন মা হতে চলেছে। আমি তোমার মতো মা হতে চাই, জানো তো আম্মা। ওই মেহরাব শিকদার তার উপযুক্ত শাস্তি পেয়েছে। সে যতগুলো অন্যায় করেছে, মৃত্যুটা হয়তো তার জন্য উপযুক্ত শাস্তি ছিল না। তুমি আমার ছেড়ে কেন চলে গেলে আম্মা? তোমার অভাব যে কখনোই পূরণ হবার নয়। তোমার পদ্মিনীর জীবনে আজ সব আছে, কিন্তু তুমি কোথাও নেই। তোমাকে আবার খুব মনে পড়ে আম্মা। তুমি খুব ভালো থেকো। তুমি হচ্ছে পৃথিবীর সব থেকে ভালো মা। ভালোবাসি আম্মা। চোখ মুছে ফেললো ভূমি। যে কোনো সময় প্রলয় চলে আসতে পারে। তার সামনে কান্না করা বারণ। করিডর থেকে দাঁড়িয়েই মহুয়ার কবরটা দেখা যাচ্ছে। পাশেই একটা কামিনী গাছ, ফুলও ফুটেছে বেশ কিছু। 2 বছর কি অবলীলায় কেটে গেল। দিবসপতি কঠোর রূপ ধারণ করেছে, তপ্ততায় টিকে থাকা মুশকিল। শিকদার বাড়ির সকলে অনিন্দনগর গ্রামে বেড়াতে এসেছে আজ 2 দিন হলো। আরশার তৃপ্তির রিসেপশন ছিল আজ। প্রলয় তার পুরো পরিবার নিয়ে উঠেছে মোড়ল বাড়িতে। সাদাত মোড়ল আতিথেয়তার কোনো ত্রুটি রাখছেন না, কুটুম বলে কথা। সকলে ভূমির খুব খেয়াল রাখছে। 8 মাস চলছে, ডেলিভারির সময়ও ক্রমশ এগিয়ে আসছে। যেখানে মেয়েটার বেড রেস্ট থাকার কথা, সেখানে সকলে গ্রামে বেড়াতে চলে এসেছে। অবশ্য প্রলয় আসতে চায়নি। ভূমির জেদের কাছে হার মানতে হয়েছে তাকে। এই সবই ভাবছিল ভূমি। এমন সময় ফিরোজা এলেন, কিছুটা তাড়া দিয়ে বললেন, চল খেয়ে নিবি। ধরা গলায় ভূমি বলল, এখন আমার খেতে ইচ্ছে করছে না মামুনি। মেয়ের ধরা গলার স্বর শুনেই কান্না করার বিষয়টা চট করে ধরে ফেললেন ফিরোজা। তিনি সরাসরি শুধালেন, তুই কাঁদছিলি? দৃষ্টি আড়াল করার চেষ্টা করলো ভূমি, কিন্তু লাভের লাভ কিছুই হলো না। সেই ধরেই ফেললো কেউ না কেউ। ভূমি মেকি হেসে বলল, আমি কাঁদছিলাম না মামুনি, আসলে খুব গরম লাগছে তো ভেবেছিলাম এখানে দাঁড়ালে হয়তো কিছু আরাম বোধ হবে। মায়ের চোখের কি এত সহজে এড়িয়ে যাওয়া যায়? তবুও এড়িয়ে যাওয়ার বৃথা চেষ্টা করলো ভূমি। নিজের দুঃখটাকে আড়ালেই রাখতে চাই সে। ভূমি এবার জোরপূর্বক হেসে বলল, তুমি আমাকে নিয়ে একটু বেশি ভাবো মামুনি, আমি সত্যি কাঁদছিলাম না। আচ্ছা বিশ্বাস করলাম, এখন চল, দুপুর গড়িয়ে যাচ্ছে, খেয়ে নিবি। দুপুরের ওষুধটাও তো খেতে হবে নাকি? ভূমি নিরাশ কণ্ঠে বলল, আমার এখন খেতে ইচ্ছে করছে না। প্রতিদিন এই একই ওষুধ খেতে আর ভালো লাগে না।
এই কথাটা তোর শাশুড়িকে বল গিয়ে, ভাবি বলেছে পুরোটা খাবার শেষ করতে। অসহায় মুখ করে তাকালো ভূমি। সত্যি সত্যি তার এই মুহূর্তে কিছুই খেতে ইচ্ছে করছে না। অনেকক্ষণ ধরেই গা গোলাচ্ছে, কিন্তু কিছুই বলতে পারছে না সে। পাছেই সবাই তার জন্য ব্যস্ত হয়ে পড়ে। তাই ফিরোজার সঙ্গে ঘরে চলে এলো সে। ফ্যানের পাওয়ার বাড়িয়ে দেওয়া হয়েছে। ফিরোজা জোর করে অনেকটা খাবার খাইয়ে দিয়েছেন। মামনি প্লিজ এত খাবার দিও না তো, অনেক খেয়েছি, আর খেতে পারবো না। তা বললে কি করে হয়? হয় নাকি? এখন তুই আর একা নোস, বাচ্চা দুটোরও তো পর্যন্ত পরিমাণের খাবার প্রয়োজন। তোর থেকেই তো ওদের পেট ভরবে। তাহলে জিরিয়ে নি, হাইপার লাগছে এখন। তাহলে পানি খেয়ে নে বেশি করে, যা গরম পড়েছে। পলয়কে বারবার বারণ করলাম তোকে নিয়ে গ্রামে আসতে হবে না। কেউ আমার কথা শুনলে তো তোদের নিয়ে আমি আর পারি না। এমন সময় প্রলয় ঘরে প্রবেশ করলো। ফিরোজার বলা কথাটুকু শুনে শুধালো, আমাকে নিয়ে কি কথা হচ্ছে চাচিমা? নাম নিতে না নিতেই হাজির। বলছিলাম যে এই গরমের মাঝে মেয়েটাকে নিয়ে এখানে আসতেই হতো। আমার কি দোষ? তোমার মেয়ে তো বায়না ধরেছিল অনেকদিন অবশ্যই আসবেই। ভূমির মুখ মুছিয়ে দিয়ে ফিরোজা বলল, ভাবি দুষ্টু হয়েছিস। সঙ্গে সঙ্গেই গাল এলিয়ে হেসে উঠল ভূমি। প্রলয় তার নিজের জামা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল। বাহিরে গিয়েছিল, অর্পণকে নিয়ে বেরিয়েছিল। বিগত কিছুদিন আবহাওয়ার এতটাই তপ্ত যে সহ্য করা দুর্বিষহ হয়ে উঠেছে। ঘর থেকে বের হওয়া যাচ্ছে না। খরানে গাছ থেকে ঝরে পড়ছে ছোট ছোট আম এবং লিচুগুলো। লোকেদের ফসলের ক্ষতি হচ্ছে, সঠিক সময়ে খেতে পানি দেওয়া যাচ্ছে না। অতিরিক্ত গরমে ডায়রিয়ার সংক্রমণ বাড়ছে, হসপিটালে রোগীর সংখ্যা বাড়ছে, কিন্তু এত মানুষের একসঙ্গে চিকিৎসা করা কঠিন হয়ে পড়ছে। খাবারের প্লেট নিয়ে চলে গেলেন ফিরোজা। ভূমি উঠে গিয়ে আয়নার সামনে দাঁড়ালো। পেটটা অনেকটা উঁচু হয়েছে। আলতো হাতে স্পর্শ করলো ভূমি। বাচ্চা দুটো অমনি নড়ে উঠল। খানিকটা ব্যথা অনুভূত হলেও তৃপ্তি করে হাসলো ভূমি। আজ সে পরিপূর্ণ। জীবনের প্রতি তার কোনো অভিযোগ নেই। বেশ কিছুক্ষণ পর প্রলয় ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। আয়নায় ভূমির প্রতিচ্ছবিতে একদৃষ্টিতে তাকিয়ে রইল। তার দুনিয়া, তার ভালোবাসা, যাকে কিনা হারিয়ে ফেলার পরও ভাগ্য করে আবারও ফিরে পেয়েছে। জীবন থাকতে আর কখনো ভূমির কোনো ক্ষতি হতে দেবে না সে। প্রয়োজন পড়লে সমস্ত কষ্ট যন্ত্রণা নিজে মাথা পেতে নেবে। প্রলয় তার ঘাড়ে ঝুলিয়ে রাখা তোয়ালেটা একটা চেয়ারের ওপর রেখে ভূমির দিকে এগিয়ে গেল। ঠিক পেছন দিকটায় দাঁড়িয়ে বলল, আমার বউটা আনের সামনে দাঁড়িয়ে কি করছে? প্রলয়ের হাতটা পেটে চেপে ধরে ভূমি বলল, অনুভব করুন। সঙ্গে সঙ্গেই নড়ে উঠল। খুশিতে অক্ষিকটরে হতে উপচে পড়ল তরল নোনা জল। চশমা খুলে অশ্রুসিক্ত আখিদয় মুছে নিল। এই কান্না যে বড্ড সুখের, বড্ড তৃপ্তির। ভূমি অবাক চোখে দেখল প্রলয়কে। লোকটার ইদানিং ব্যস্ততা বাড়ছে, অথচ তার খেয়াল রাখতে ভুলে না। যথাসম্ভব চেষ্টা করে তাকে সময় দেওয়ার, তাকে ভালো রাখার, তার প্রতি যত্নশীল হবার। স্বামীর বক্ষস্থলে মাথা এলিয়ে দিয়ে আবদারের সুরে বলল, বিকেলে একটু আমায় নিয়ে হাঁটতে বেরোবেন? বাড়িতে শুয়ে বসে থাকতে আর ভালো লাগছে না আমার। কোথায় যাবে? বাইরে তো খুব গরম। আমাদের বাড়িটা একটু নিয়ে যাবেন, খুব দেখতে ইচ্ছে করছে প্লিজ। এই শরীরে ওখানে না যাওয়াটাই বেটার। অন্য কোনো দিন নিয়ে যাব, প্রমিস। মন খারাপ হয়ে গেল ভূমির। আজ বারবার মুড সুইং হচ্ছে, কান্না পাচ্ছে ভীষণ। ভূমি নিজের অশ্রু সংবরণ করলো। প্রলয় বুঝতে পারলো তার প্রেয়সীর মন খারাপ হয়েছে। ভূমিকে আবার জড়িয়ে ধরলো প্রলয়। নীলাভ অম্বরে ভেসে বেড়ায় সাদা তুলোর ন্যায় মেঘের দল। শীতল বাতাবরণ, বোঝার উপায় নেই। মধ্যাহ্নের তপ্ততা ছিল প্রখর। বেলা গড়িয়েছে, অপরাহ্ন ঝিমিয়ে উঠেছে। হাঁটতে হাঁটতেই ভূমিকে নিয়ে সেই পুরনো বাড়িটার সামনে এসে দাঁড়ালো প্রলয়। বাড়ির সামনের দিকটায় বিস্তীর্ণ খোলা মাঠ। এখন বেশ কয়েকটা ঘর বাড়ি হয়েছে, স্কুল তৈরি হয়েছে, হসপিটালও খুব সুন্দরভাবে চলছে। ভূমি এক দৃষ্টে তাকিয়ে রইল তাদের সেই পুরনো বাড়িটার দিকে। ছোট্ট উঠোন বিশিষ্ট বাড়িটা শূন্য ব্যাকুলতায় উৎকণ্ঠিত। অবহেলায় পড়ে থাকা বাড়িটার দেয়াল খসে খসে পড়ছে। উপরের টিনগুলো মরিচা ধরে গিয়েছে, এক প্রকার পরিত্যক্ত বলা যায়। অথচ এই বাড়িটাতেই তার শৈশব কৈশোর কেটেছে। কত সুখকর স্মৃতি জড়িয়ে রয়েছে এই বাড়িটাকে ঘিরে। আম্মার সাথে কাটানো কতই না মধুর সময় অতিবাহিত হয়েছে। শূন্য হৃদয়টা হু হু করে উঠল। পুরনো ঘটনাগুলো স্মৃতিচারণ হচ্ছে। নেত্রযুগল ঝাপসা অশ্রুপ্লুত হলো।
দ্রুত আখি পল্লব জাপটে চোখের অশ্রু শুষে নিল। ভূমি আঁকড়ে ধরল প্রলয়ের হাতখানা। শরীরটা খারাপ লাগতে শুরু করেছে, মাথাটা ঝিমঝিম করছে। ভূমির এমন অবস্থা দেখে কিছুটা ঘাবড়ালো প্রলয়। শক্ত করে ধরে মোড়ল বাড়ির দিকে অগ্রসর হলো। এই অবস্থায় ভূমির এখানে নিয়ে আসাটা মোটেও উচিত হয়নি। মেয়েটা জেদ ধরেছে বলে এখানে নিয়ে আসার সিদ্ধান্তটা নেহাতি বোকামি ছিল, বোকামি ছাড়া আর কিছুই না। কিছুটা দূরে যেতেই ভূমি অচৈতন্য হয়ে ঢলে পড়ল প্রলয়ের বাহুতে। এক মুহূর্তের জন্য হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়ল প্রলয়। কোনো কিছুই ভেবে পাচ্ছে না। ভূমিকে পাজা করলে তুলে বাকিটা পথ পাড়ি জমালো। ভূমির শরীরের ওজন আগের তুলনায় অনেকটাই বেড়েছে। এই 8 মাস চলছে, টুইন্স হবে। জ্ঞান হারিয়ে শরীরের পুরোটা ভার ছেড়ে দিয়েছে। কিছুটা কষ্ট হচ্ছে, তবুও হাল ছাড়েনি প্রলয়। মিনিট 20 মাথায় মোড়ল বাড়িতে পৌঁছেছে। ভূমিকে নিয়ে বৈঠকখানায় আসতে সকলে ব্যস্ত হয়ে পড়ল। অর্পণ এসে পালস চেক করলো। হুট করে দুর্বল হয়ে পড়ায় জ্ঞান হারিয়েছে ভূমি। তবে এত চিন্তারও কিছু হয়নি। এতগুলো মাস পর পুরনো ঘটনাগুলোর চাপটা সহ্য করতে পারেনি বলেই এমনটা হয়েছে। ভূমিকে ঘরে শুইয়ে দেওয়া হয়েছে। বাড়ি ভর্তি মেহমান। এমন পরিস্থিতির জন্য মোটেও প্রস্তুত ছিল না প্রলয়। মাধুরী আর তনুজা রয়েছেন ভূমির সঙ্গে। ঘরে শুধু ভিড় বাড়িয়ে লাভ নেই, তাই উনাদের দুজনের ঘরে থাকতে দিয়ে বাকিদের নিয়ে বেরিয়ে পড়লো অর্পণ। করিডোরের সামনে এসে দাঁড়ালো অর্পণ, শোধালো, হ্যাঁ ভাই, আমরা সবাই একসঙ্গে ঢাকায় ফিরে যাব ইনশাল্লাহ। ওদের পুরনো বাড়ির সামনে যাওয়ার জন্য বায়না ধরেছিল। হুট করে কি হলো জানি না, আমার হাত শক্ত করে চেপে ধরে কেমন যেন করছিল। অর্পণের পাশে দাঁড়িয়ে ইরা বলল, দুপুরে আমাকেও বলেছিল ও নাকি ওদের পুরনো বাড়িটা খুব দেখতে ইচ্ছে করছে। ফিরোজা এবার চিন্তিত ভঙ্গিতে বললেন, এই অবস্থা ওখানে নিয়ে গিয়ে মোটেও ঠিক করিসনি পলয়। তারপর সূর্যের তাপমাত্রা প্রখর, গরমের টিকে থাকা মুশকিল। ভাগ্যিস কোনো ক্ষতি হয়নি। আমি তো বারণ করেছিলাম চাচিমা, তোমার মেয়ে আমার কথা শুনলে তো। এবার জ্ঞান ফিরুক, ইচ্ছে মতো বকে দিব। এরই মাঝে ঘর থেকে বেরিয়ে এলেন মাধুরী। ভূমির কাছে তনুজাকে রেখে এসেছেন। তখন ভূমিকে এই অবস্থা দেখে অনেকটাই ঘাবড়ে গিয়েছিলেন তিনি। প্রত্যেকটা মানুষ চিন্তিত হয়ে পড়েছিল। মাধুরী এবার বললেন, আজকের পর থেকে ওর এসব বায়নাকে আর গুরুত্ব দেওয়া চলবে না। ভূমি এখন আর একা নয়, এই কথাটা তোরা কেন বারবার ভুলে যাস? তোদের এই গাফিলতির জন্য যদি ওর বা বাচ্চাদের কিছু। বলতে গিয়েও থেমে গেলেন মাধুরী। এসব অশুভ কথা একদমই মুখে আনবেন না তিনি। মাধুরী আবারও বললেন, তার ওপর আগের বাচ্চাটা মিসক্যারেজ। এই বলে মন খারাপ হয়ে গেল মাধুরীর। আগের বারের বাচ্চাটার ক্ষতির জন্য তো তিনিই সব থেকে বেশি দোষী। এই আক্ষেপটা হয়তো সারা জীবন বয়ে বেড়াতে হবে। এই আনন্দের দিনে পুরনো কথা মনে করতে না চেয়েও বারবার মনে পড়ে যায়। মাধুরী নিজের সমস্ত চিন্তা ভাবনাকে দূরে রেখে আবারও ভূমির কাছে গেলেন। জ্ঞান ফেরেনি, মেয়েটা এখনো ঘুমোচ্ছে। প্রেগনেন্সির এই সময়টায় ভূমি বড্ড ঘুম কাতুরে হয়েছে। খাবার জোর করে খাওয়াতে হয়। প্রলয় যখন বাড়িতে থাকে না, সেই সময়টা মাধুরী আর ফিরোজা খুব খেয়াল রাখেন। পূর্ণতা, পুষ্মিতা আর ইরা নিজেদের পড়াশোনা নিয়েই ব্যস্ত থাকে পুরোটা সময়। প্রলয় তার রাজনীতি আর অর্পণ হসপিটাল। মোর্শেদ শিকদার খুব কম সময়ে বাড়িতে থাকেন, বেশিরভাগ সময় অফিসের কাজে ব্যস্ত হয়। সামনে পরীক্ষা থাকায় পূর্ণতা, পুষ্পিতা আসতে পারেনি। মেয়েরা একা বাড়িতে থাকবে, তাই মোর্শেদ শিকদারও থেকে গিয়েছেন। বাকি সব কাজের জন্য সাবিনা তো রয়েছেই। প্রলয় এবার ফিরোজার উদ্দেশ্যে বলে উঠল, চাচিমা, আমরা কাল ঢাকায় ফিরে যাচ্ছি। ইরা আর অর্পণ কিছুদিন থেকে পরেই নয় ফিরবে। সঙ্গে সঙ্গে ইরা বলল, আমি আর আপনার ভাইও ঢাকায় ফিরে যাব ভাইয়া। তাছাড়া আমার ভার্সিটি আর ওর হসপিটালও রয়েছে। তাহলে সবকিছু প্যাকিং করে রেখো তোমরা। পরিশিষ্ট 3 বছর পর দিনান্তের প্রভাবে অন্তর্মুখ তিমিরের ঢল নেমেছে মেদিনীর বুকে। গ্রীষ্মের উত্ততার সমাপ্তিতে প্রকৃতির মাঝে নববর্ষণের লীলায় ঝিরিঝিরি বৃষ্টির কণা মৃদু তরঙ্গের আওয়াজ তুলছে। রাতের নিস্তব্ধ আধারেও সেই আওয়াজ আবছা কর্ণগোচর হচ্ছে। সময়ের স্রোত খুব তাড়াতাড়ি অতিবাহিত হয়। মনে হচ্ছে যেন এই তো কিছুদিন আগে দুটোতে জন্মালো। সারাটা দিন ভাই বোন মিলে ঝগড়া করবে, অথচ কেউ কাউকে ছাড়া বাঁচে না। এমন অবস্থা, একজনের কাছ থেকে আরেকজনকে আলাদা করা যায় না। প্রজ্ঞা 2 মিনিটের বড় হলেও পূর্ব তাকে বড় ভাইয়ের মতো ট্রিট করে। এখন থেকেই এদের ভাই বোনের নাম শেহনাজ।
আরশান প্রজ্ঞা এবং শেহজাদ আরশান পূর্বা মিলিয়ে রেখেছিল পূর্ণতা পুষ্পিতা। 3 দিন হলেও প্রলয় রাজনৈতিক কাজে ঢাকার বাহিরে গিয়েছে, আজ ফিরবে। ঠিক কখন পৌঁছাবে সেটা জানায়নি, বলেছিল সেটাই নাকি সারপ্রাইজ। এই বৃষ্টির মাঝে কি করে প্রলয় বাড়ি ফিরবে সেটা নিয়েও চিন্তায় হচ্ছে তার। এদিকে ছেলে মেয়ে দুটোকে ঘুম পাড়াতে গিয়ে বেহাল দশা ভূমির। দুষ্টু দুটো কিছুতেই ঘুমাতে চায় না, বারবার এদিক সেদিক তাকাচ্ছে আর এটা ওটা জিজ্ঞাসা করছে। ভূমি খেয়াল করলো খুব জোরে বৃষ্টি বর্ষিত হচ্ছে। ছেলে মেয়ে দুটোকে বিছানায় শুয়ে রেখে বারান্দার দরজা জানালা আটকাতে গেল সে। জানালার পর্দাগুলো ভালো করে দিয়ে দিল। কাজ শেষে পেছন ফিরে তাকাতে দেখলো প্রলয় চলে এসেছে, চুলগুলো ভেজা। পার্কিং সাইড থেকে বাড়ির ভেতর ঢুকতে গিয়ে হয়তো ভিজেছে। প্রজ্ঞা আর পূর্ব তাদের বাবার গলা জড়িয়ে ধরেছে। প্রলয় বসে রয়েছে বিছানায়। ভূমি ভেঙচি কেটে বলল, যেমন বাবা তেমনই তার ছেলে মেয়ে। প্রলয় আর বাচ্চা দুটো চোখ ছোট ছোট করে তাকিয়ে রয়েছে ভূমির দিকে, যেন আজ নতুন করে দেখছে। ভূমি শুধালো, 3 জন মিলে এইভাবে তাকিয়ে থাকা হচ্ছে কেন? ভুল কি বলছি? প্রলয় বলল, আমাদের দল ভারী, এটা তো তোমাকে মানতে হবে ভূমিকন্যা। অমনি বাচ্চা দুটো মাথা ওপর নিচ ঝাঁকালো। ভূমি বলল, আমার দলেও একজন আছে, সেটা ভুলে গেলে চলবে না এমপি মশাই। কথাটা বলে ঘর থেকে বেরিয়ে গেল ভূমি। বাচ্চা দুটো কিছুই বুঝলো না। প্রলয় মিটিমিটি হাসছে, সে জানে ভূমি এখন কোথায় গিয়েছে। দল ভারী করতে হবে না, বাচ্চামো এখনো রয়ে গিয়েছে। মিনিট 2-এর মাথায় ধৃতিকে কোলে করে নিয়ে চলে এলো ভূমি। বাচ্চাটা ভূমির গলা জড়িয়ে রেখেছে, ভীষণ শান্তশিষ্ট, সারাক্ষণ গম্ভীর হয়ে থাকে। ঠোঁটের হাসিও খুব কম দেখা যায়। এতটুকুন মেয়ের এমন ব্যবহার বাড়ির সকলকে ভীষণ অবাক করে। মেয়েটার মাঝে ভূমি এবং প্রলয়ের ছায়া রয়েছে লক্ষ্য করা যায়, যেন ওদের দুজনের স্বভাবের সংমিশ্রণ। ধৃতিকে কোলে নিয়ে ভূমি ওদের সামনে এসে দাঁড়ালো। প্রলয় এবার ছেলে মেয়ে দুটোকে দেখিয়ে দেখিয়ে বলল, আমার কার্বন কপি। ফুপিমণির গালে একটা কিসি দাও তো মা। ধৃতির গালে একটু আদর করে ভূমি পুনশ্চ বলল। সঙ্গে সঙ্গে বাচ্চা মেয়েটা ভূমির গালে চুমু দিয়ে আবারও গলা জড়িয়ে ধরলো। তার বয়স সবে 2 বছর। আসনুহা ইফরাত ধৃতি, ভূমি নিজের নামটা রেখেছিল। প্রলয়ের হাত ধরে গাল ফুলিয়ে দাঁড়িয়ে রয়েছে পূর্ব আর প্রজ্ঞা। তাদের মাম্মামকে কেন ধৃতি চুমু দিল সেই জন্য বেজায় রেগে আছে তারা। ছেলে মেয়ে দুটোকে এভাবে গাল ফুলিয়ে রাখতে দেখে ভূমি হেসে দিল। প্রলয় পূর্ব এবং প্রজ্ঞা চোখে ছোট ছোট করে সন্দিহান দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। ভূমি এবার বলল, বাবা এর আদরের দুলাল দুলালি, এবার গাল ফোলানো বন্ধ কর তোরা। ভ্রুযুগল কুচকে পূর্ব বলল, মামা তুমি ওকে কোল থেকে নামিয়ে দাও। ওরে হিংসুটে, তোরা থাক তোদের বাবাইয়ের সঙ্গে। প্রজ্ঞার মুখটা কাতো কাতো ভাব, যে কোনো মুহূর্তে কেঁদে দিতে পারে। ভূমি এদের দুটোকে আরেকটু জ্বালানোর জন্য বলল, আজ আমি ধৃতির সঙ্গেই থাকবো। তাহলে আমরা কার সাথে থাকবো মামা? মেয়ের এহেন কথায় ঠোঁট টিপে হাসলো ভূমি। থাক, আর জ্বালাবে না বাচ্চা দুটোকে, আপোষ করে নিতে শুধালো। এখন থেকে মাম্মামের কথা শুনবি তো? প্রজ্ঞা আর পূর্বা দুজনেই বলে উঠল, শোনো মাম্মাম। বাতাবরণ গম্ভীর, বৃষ্টি থামছে অনেক আগেই। উৎকণ্ঠিত যামিনী ম্লান করেছে, তবে আবহাওয়া শীতল। প্রজ্ঞা পূর্ব দুজনেই ঘুমোচ্ছে। প্রলয় দাঁড়িয়ে রয়েছে বারান্দায়। গ্রিল থেকে বৃষ্টির কণা টুপটাপ পড়ছে টপগুলোর ওপর। পানিতে টইটম্বুর ভূমি ডাকতে এলো প্রলয়কে। এসে দেখলো লোকটা চুপ করে দাঁড়িয়ে অদূরে চেয়ে রয়েছে, হয়তো কিছুই একটা ভাবছে গভীরভাবে। ভূমি গিয়ে পাশে দাঁড়াতে প্রলয় পাশ ফিরে তাকালো, চোখে চোখ রেখে বলল, এটা কথা বলবো। ভূমি পূর্ণ দৃষ্টিতে দেখলো প্রলয়কে। লোকটাকে অন্যরকম দেখাচ্ছে। কি এমন কথা বলতে চাইছে লোকটা? ভূমি শুধালো, কি কথা? আমি তোমার আগে মরতে চাই। প্রলয়ের মুখে এসব কথা শুনে বুকটা ধক করে উঠল। প্রলয়কে হারিয়ে ফেলার ভয় জেগে বসলো যেন। ভূমি বলল, কি সব কথা বলছেন এমপি মশাই? ঠিক বলছি, আমি তোমার আগেই মরতে চাই, যাতে আরেকটা দিনও তুমি বিহীন কাটাতে না হয়। মুহূর্তেই অশ্রুপ্লুত হলো মৃগনয়না। প্রলয়ের প্রতি অভিমান জমলো কিছুটা। কতটা সহজে কথাগুলো বলে ফেললো লোকটা, অথচ ভাবলো না তার মনের খারাপ লাগাটা। চোখের পানি মুছে ভূমি বলল, আপনার মুখে এসব কথা যেন আমি আর কখনোই না শুনি, তাহলে কিন্তু আমাকে আর খুঁজে পাবেন না। এই রে, আমার বউটাকে রাগ করেছে? না, সে তো আপনার কথাতে কষ্ট পেয়েছে।
ভূমিকে শক্ত করে জড়িয়ে ধরে প্রলয় বলল, তোমার সব অভিমান কষ্টকে আমি নিংড়ে নেব ভূমিকন্যা, আর কখনো এমন কথা বলবো না। সরি, খুব যে ভালোবাসে।